হ্যাপি হোলি। সবাই ভালো আছেন? কদিন আগে WBSSC যে গ্রুপ সি পরীক্ষাটা হলো, প্রশ্নগুলো দেখছিলাম, ভাবছিলাম যে একটা ভিডিও করবো। ইংলিশের যেগুলো প্রশ্নগুলো এসেছিল, এর আগে আমরা যখন কম্পিটিটিভ দিয়েছি, এত ইজি কোশ্চেন এখনো পর্যন্ত আমরা দেখিনি, এত ইজি এসছে। ওর মধ্যে একটা কোশ্চেন এসেছিল, দেখো, হোয়াট উইল বি দ্য এন্ড অফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যের শেষে কোন মার্ক, কোন চিহ্নটা বসবে। এটা সবাই জানে যে প্রশ্নবোধক চিহ্ন, এটা প্রশ্নবোধক চিহ্ন, এটা বসবে, এটা সবাই জানে। কোশ্চেন, একটা কোশ্চেন করা হবে, বাংলার ক্ষেত্রে কোশ্চেন করা হলে এই কোশ্চেন মার্ক দিতে হয়, ঠিক ইংরাজিতেও ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে লিখতে গেলে এই কোশ্চেন মার্কটা দিতে হবে। এই কোশ্চেনটা ছিল এত ইজি কোশ্চেন এইরকম। এবার গ্রুপ ডি কদিন পরেই আবার সামনে রবিবারে গ্রুপ ডি পরীক্ষা আছে। গ্রুপ ডি পরীক্ষা আসতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মার্কটা কি হবে লাস্টে? এই যে বিশ্ববোধক বাক্য, বিশ্ববোধক বাক্যে বিশ্বসূচক চিহ্নটা হবে, এই চিহ্নটা হবে, এটা আসতে পারে পরীক্ষায়, এই চিহ্নটা বসবে। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটু যদি টাফ কোশ্চেন হয়, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড ব্যবহার করা হয়, এটা কি ধরনের বাক্য আসতে পারে, যে এলাস, ALAS, এলাস, হায়, এই কথাটা আসতে পারে। এলাস হি ইজ নো মোর, হায় সে আর নেই। এলাস হি ইজ নো মোর, সে আর নেই। এটা লাস্টে এই বিশ্ববোধক চিহ্ন। এই যে এইটা কি ধরনের বাক্য আসতে পারে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে হুররা, হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা, এখানে একটা বিশ্ববোধক চিহ্ন বসিয়ে দিল। বললে এটা কি ধরনের বাক্য, তখন এটাকে বলতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওখানে অপশন থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ওটা লিখতে হবে। এছাড়া এই সামনে গ্রুপ ডি পরীক্ষা আসতে পারে, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এটা কি অপটেটিভ সেন্টেন্স। কি কথাটা ব্যবহার করা হচ্ছে? মে। এইরকম অপটেটিভ মে কথাটা ইউজ করে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, এই কথাগুলো ব্যবহার করে এই যে এটা কি ধরনের বাক্য আসতে পারে, এটা কি ধরনের সেন্টেন্স, তোমার এখানে লিখতে হবে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা সূচক বাক্য। তাহলে এই যে প্রার্থনা সূচক বাক্যে আমরা কি ব্যবহার করছি? প্রথমে মে ব্যবহার করছি, অপটেটিভ সেন্টেন্স। এইগুলো পরীক্ষায় আসতে পারে, গ্রুপ ডি পরীক্ষায়। এখানে আরো কিছু দিতে পারে, দেখো, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কত বোকা, একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিল। তারপরে হাউ ডার্টি, হাউ ডার্টি, কত নোংরা, দ্য রুম ইজ, একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিল। এগুলো আসতে পারে। হাউ ডার্টি দ্য রুম, হোয়াট এ বিউটিফুল পিকচার আসতে পারে, হোয়াট এ বিউটিফুল পিকচার। হোয়াট এ বিউটিফুল পিকচার, শুধু এইটুকু দিয়ে দিতে পারে। এটা কি ধরনের বাক্য? একটা এক্সক্লেমেটরি চিহ্ন, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই চিহ্নটা থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। হোয়াট এ বিউটিফুল প্লেস, হোয়াট এ বিউটিফুল সিনারি, এগুলো দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসতে পারে। এটা কি ধরনের বাক্য? এটা গ্রুপ ডি পরীক্ষা আসতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসতে পারে, যেগুলো নেক্সট টাইমে হবে। তাহলে এক্সক্লেমেটরি চিহ্ন এইটা। এইবার আগে যেটা বলছিলাম, যদি মে দিয়ে হয়, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। ভগবান তোমার মঙ্গল করে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিল। অর্থাৎ মে যদি সামনে থাকে, তাহলে ধরে নেবে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ওটা ফুল স্টপ দিয়েই শেষ হবে। পরীক্ষায় আরো কতগুলো এসেছিল, দেখো, বেলিভোলেন্ট, দয়ালু, এর রিয়ালিস্ট মিনিং বা সিনোনিম হবে কাইন্ড, এটা এসেছিল। আর একটা এসেছিল পরীক্ষায়, কারেক্ট স্পেলিং, ইন্টেলিজেন্ট,
INTELLIGENT, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। এটা এসেছিল এত ইজি। আর একটা ইংরেজিতে কোশ্চেন এসেছিল গ্রুপ সি পরীক্ষায়, প্রচন্ড ইজি কোশ্চেন, একটু পড়া থাকলেই পারবে। এখানে এসেছিল দ্য চাইল্ড ডায়েট ড্যাশ দিয়ে হাই ফিভার। প্রচন্ড জ্বরে বাচ্চাটি মারা গেছিল। এখানে ডায়েটের সঙ্গে কোনো রোগে মারা গেলে সবসময় অফ হয়, ডায়েট অফ হাই ফিভার। এবার সবসময় ডায়েটের সঙ্গে কোনো রোগে মারা গেলে তখন অফ। সবসময় ডায়েটের সঙ্গে যে অফ বসে সেটা নয়। যেন যদি কোনো এফেক্টের কারণে মরে যায় তাহলে ডায়েট ফ্রম সেই এফেক্টটা কি সেটা লিখতে হবে। কোনো দেশের জন্য মারা গেল, ফর দ্য কান্ট্রি, আমি লিখতে পারি হি ডায়েট ফর দ্য কান্ট্রি। সে দেশের জন্য মারা গেছে, এই যে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, তখন সেই উৎসর্গ করার জন্য যদি মারা যায় তাহলে ডায়েট ফর। এছাড়া আমি লিখতে পারি কোনো এফেক্টের কারণে মরে গেলে তখন কিন্তু অফ বা ফর হবে না, তখন আবার ফ্রম। কিরকম, হি ডায়েট ফ্রম ওভার ইটিং। যে ফর্ম লিখেছি, ফর্ম প্রিপোজিশনটা ব্যবহার করেছি, তাহলে কোনো এফেক্টের কারণে, কোনো প্রতিক্রিয়ার কারণে যদি মরে যায় তাহলে ফর্ম। সে মারা গেছে বেশি খাবার কারণে। তাহলে এইখানে দেখো অফ, ফর, ফ্রম একটু বুঝে লিখলে, একটু এটা পড়া থাকলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যদি ইংরেজি আসে ইজি ভাবে পড়া যাবে। এখানে তো খুবই ইজি দিয়েছে, একটা রোগই দিয়ে দিয়েছে। বেশিরভাগ মানুষ জানে ডায়েটের সঙ্গে অফ বসে, এবং সেটা কি, কোনো রোগে মারা গেলে তখন অফ বসে। এটা না জেনেও বেশিরভাগ মানুষ দিয়ে দেয় অফে। তবে মনে রাখতে হবে তোমাদের, কোনো দেশের জন্য, মহান কাজের জন্য মারা গেলে ফর, আর কোনো এফেক্টের কারণে মারা গেলে ফ্রম। ওকে, এরপরে আর একটা পরীক্ষা এসেছিল, দেখো 5 নম্বর, এটা মুছে দিই, খুবই ইজি কোশ্চেন। সুরেশ ইজ দা টলেস্ট বয়। এবার এখানে দিতে পারি ইন দা ক্লাস, আর না সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে কোনো কিছুর মধ্যে ইন দা ভিলেজ, ইন দা ক্লাস, ইন দা কান্ট্রি এরকম ব্যবহার করা হয়। এখানে দেখো টলেস্ট বয়, তাহলে সব থেকে লম্বা, এটা সব থেকে সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি থাকা মানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। এবার আমি এই ধরনের দুই একটা কোশ্চেন দেখাচ্ছি, কি করে বুঝবে এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি, এটা বোঝা দরকার। বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষা এগুলো আসতে পারে। এইখানে দেখো, যদি এই টলেস্ট হচ্ছে হোয়াট ইজ দা, এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা কি, ডিগ্রি ইজ দা ইন্টেন্সিটি অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কোন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তীব্রতা নির্দেশ করা হয় ডিগ্রি দিয়ে, মানে কতটা বেশি কতটা কম। এটা টলেস্ট মানে সব থেকে লম্বা, ওর উপরে হয় না, এইরকম বোঝানোর জন্য ডিগ্রিকে ইউজ করা হয়, এই তীব্রতা বোঝানোর জন্য। এইবার এই ডিগ্রিটা কিরকম, ডিগ্রি হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। দেখো প্রথমে লিখতে হয় পজিটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এইবার পজিটিভে এই টলেস্টটা কি করে এলো, টল থেকে। টল হচ্ছে অ্যাডজেক্টিভ, টল মানে লম্বা, এটা হচ্ছে বেস অ্যাডজেক্টিভ, বেস ফর্ম টল। তারপর হচ্ছে টলার, কি যুক্ত করছি, ইয়ার যুক্ত করলাম, দেখো টলার। কম্পারেটিভ করতে গেলে ইয়ার যুক্ত করতে হবে, আর সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে ইএসটি যুক্ত করতে হবে। টলেস্ট, তাহলে এটা সুপারলেটিভে করলাম ইএসটি যুক্ত, কম্পারেটিভ করলাম ইয়ার যুক্ত। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। তাহলে ব্রেভ থেকে ব্রেভার, কম্পারেটিভ যখন আসছে ইয়ার যুক্ত করছি, আর সুপারলেটিভে ইএসটি, ব্রেভেস্ট, সবথেকে সুন্দর, এটা করছি। এইবার সব ফর্মের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ করার সময় ইয়ার আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যুক্ত হয় না। কিছু কিছু ক্ষেত্রে
সেগুলো কি ব্যবহার করা হয়? সেগুলো মোর আর মোস্ট ব্যবহার করা হয়। BEAUTIFUL, বিউটিফুল। বিউটিফুলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সুন্দর, অধিকতর সুন্দর করতে গেলে কি করতে হবে? মোর বিউটিফুল। মোর বিউটিফুল। আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল। তাহলে আমরা যে ফর্মগুলোর, যে অ্যাডজেক্টিভ ফর্মগুলোর ইআর আর সুপারলেটিভে ইএসটি যুক্ত হয় না, সেইগুলো করতে গেলে আমরা কি করছি? মোর ব্যবহার করছি কম্পারেটিভে, আর সুপারলেটিভে মোস্ট ব্যবহার করছি। মোস্ট বিউটিফুল। তাহলে ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এরকম আরো আছে। সেইগুলোর ক্ষেত্রে যেগুলোর ইআর ইএসটি যুক্ত হচ্ছে না, সেইগুলো আমরা মোর আর মোস্ট ব্যবহার করছি। এইবার আমরা বিভিন্ন পরীক্ষায় আসতে পারি এটা কোন ডিগ্রি, এটা বলে দিল, একটা দি বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। কিন্তু কিছু কিছু পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষা আসবে যে এটা কোন ডিগ্রি, তোমার একটু এর থেকে একটু টাপ করতে গেলে করলেই বলবে যে এটা কোন ডিগ্রি মেনশন করো। ধর এরকম একটা এলো পরীক্ষায়, এটা আসতে পারে যে এটা কোন ডিগ্রি, গ্রুপ ডি পরীক্ষায় আসতে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। দেখো সুরেশ, এইটাই লিখছি আমি, সুরেশ ইজ অ্যাজ টল। এই টলের সুপারলেটিভ ডিগ্রি ছিল, এর পজিটিভ ডিগ্রিটা কি? টল, পজিটিভ। তাহলে সুরেশ ইজ অ্যাজ টল অ্যাজ বিমল। সুরেশ হচ্ছে বিমলের মতো লম্বা। সুরেশ আর বিমল একই রকম লম্বা, তাহলে কি করলো? যখন একই রকম বোঝাবে তখন অ্যাজ ব্যবহার করা হয়। সুরেশ ইজ অ্যাজ টল অ্যাজ বিমল, সুরেশ বিমলের মতো সুন্দর। অথবা টাইগার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন, বাঘ সিংহের মতো শক্তিশালী। তাহলে এখানে একই রকম বোঝালে তখন অ্যাজ। তাহলে এইটা কোন ডিগ্রি ছিল? এইটা ছিল পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির আগে কি ব্যবহার করা হয়েছে? অ্যাজ। তাহলে ভাবতে হবে যে বাক্যের মধ্যে অ্যাজ বা শো অ্যাজ থাকবে সেটা হবে পজিটিভ ডিগ্রি। তারপরে কম্পারেটিভ ডিগ্রি দেখো, বিমল, আমি অন্য একটা লিখছি, বিনীত। বিনীত ইজ নট, বিনীত ইজ নট টলার। কি যুক্ত কোনটা দিলাম? এই টলের কম্পারেটিভ ডিগ্রি টলার, টল, টলার, টলেস্ট, টলের দিলাম। তাহলে বিনীত ইজ নট টলার, বিনীত হয় না লম্বা, দেন রোহিত। বিনীত ইজ নট টলার দেন রোহিত, বিনীত হয় না রোহিতের থেকে লম্বা। তাহলে এটা কোন ডিগ্রি ব্যবহার করেছি? কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করেছি। আর এখানে কি ব্যবহার করেছি? দেন। তাহলে তোমার ধরে নিতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় কি ব্যবহার করা হবে? দেন ব্যবহার করা হবে। পজিটিভ ডিগ্রিতে কি ব্যবহার করা হবে? অ্যাজ বা শো অ্যাজ ব্যবহার করা হবে। আর কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্মটা থাকবে আর দেন ব্যবহার করবে, মানে কম্পারেটিভ ডিগ্রির পরেই দেন হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে সবসময়, আমি এবার বলছি সুরেশ সব থেকে লম্বা, তাহলে সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কি ব্যবহার করা হয়েছে? দা। সুপারলেটিভ ডিগ্রি, দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমাল। তাহলে লায়ন হয় শক্তিশালী পশু, সব থেকে স্ট্রংগেস্ট করতে গেলে তখন দা, স্ট্রং, STRONGEST, স্ট্রংগেস্ট, ইএস যুক্ত করে দিয়েছি তার আগে, সুপারলেটিভের আগে, তাহলে দা ব্যবহার করতে হবে। যখনই সুপারলেটিভ ডিগ্রি দেওয়া হবে তার আগে একটা দা ব্যবহার করতে হবে। তোমার পরীক্ষায় এলো স্ট্রংগেস্ট, লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমাল, এটা কোন ডিগ্রি? তোমার বলতে হবে এটা সুপারলেটিভ। কি দেখে বুঝবে? এখানে ইএসটি বা মোস্ট ব্যবহার করা থাকবে আর তার আগে একটা দা ব্যবহার করবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ইংরেজির এই ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা যারা বর্ধমানে আছো, যদি ইংরাজি কম্পিটিটিভ পরীক্ষায় ইংরাজিতে এগোতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বিশেষ করে ইংরাজি আর ম্যাথমেটিক্স। সামনে রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে, ইজি ব্যাপার। যখন রেলের পরীক্ষা হতো 2006 সালে, আমাদের ইংরাজিতে আর হিন্দিতে পরীক্ষাটা হতো, তখন কিন্তু আমি পাস করেছিলাম। তখন মানে বাঙালি ছেলেদের ক্ষেত্রে খুবই অসুবিধা হতো, কারণ ইংরাজিতে ওটা ট্রান্সলেশন করতে করতে ওদের সময় চলে যেত। সেক্ষেত্রে 2006 সালে আমি পাস করেছিলাম রেলের। অতএব
যারা রিলের পরীক্ষা রিজনিং আছে, ম্যাথমেটিক্স আছে, জিকেটা নিজেরা করে নেবে। রিজনিং আর ম্যাথমেটিক্স এর জন্য যারা যোগাযোগ করতে চাও মোটামুটি বর্ধমানের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঘরোয়া পরিবেশে ঘরে বসে হাতে ধরে শেখাবো, ঠিক আছে। এরপরে আরেকটা কোশ্চেন আসছিল গ্রুপ সি পরীক্ষা ইংরেজির ক্ষেত্রে। দেখো, কোমল টক ভেরি ফাস্ট। প্রশ্নটা ছিল হচ্ছে ফার্স্ট কথাটা কোন পার্টস অফ স্পিচ, এটা এসেছিল। ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, এটা। এইবার দেখো এই ভেরিটাকে আমাদের এই ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এই অ্যাডভার্বটা কি আগে জানতে হবে। অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে, ভার্বে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে অন্য সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে। মডিফাই মানে ওটাকে ভালো করে বুঝিয়ে দেয় এটা কিরকম। ধরো স্লোলি, কেমন হয়ে যাচ্ছে স্লো, স্লো মানে ধীর, SLOW স্লো, এটাকে এলো যুক্ত করে দিলাম স্লোলি, ধীর ভাবে। কেমন ভাবে? ধীর ভাবে, মানে ভার্বটা কেমন ভাবে হচ্ছে সেটা বোঝানো হয়। কিরকম করে হাঁটছে, দি ম্যান ওয়াক স্লোলি, ম্যান ওয়াক স্লোলি, তাহলে ম্যানটা হাঁটছে, হাঁটাটা কেমন? স্লোলি। এবার ম্যান ওয়াক ফাস্ট, লোকটা তাড়াতাড়ি হাঁটছে, ফাস্ট। এবার এই ফাস্ট কথাটা এই ভার্বটাকে ধরো এইখানে একটা ভার্ব দিল, এখানে টক কথা বলছে, কোমল কথা বলছে কি ফাস্ট, কিরকম দ্রুত কথা বলছে। এই কাস্ট, এটা হচ্ছে ভার্ব, কাজটা কথা বলা, এটা হচ্ছে কাজ। এবার কাজটা কেমন করে হচ্ছে? খুব তাড়াতাড়ি হচ্ছে, ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি হচ্ছে। এই ফাস্টে ভার্বটাকে, এই শব্দটা ভার্বটাকে মডিফাই করছে। কথাটা কেমন বলছে? ফাস্ট না স্লোলি। এখানে যদি লিখতে পারতো SLOWLY, স্লোলি, ধীর ভাবে বলছে, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে এ কি বলছে? ধীর ভাবে কি বলছে? কথা বলছে। তাহলে এই টকটা যেহেতু ভার্বকে মডিফাই করছে, স্লোলি, ফাস্ট, ওই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব, এই ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব। ভার্বের কিরকম ভাবে কথা বলছে? খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি। তাহলে এই ভার্বটা শব্দটা আবার কাকে মডিফাই করছে? ফাস্টটাকে, অ্যাডভার্বকে। তাহলে প্রথম হচ্ছে এই যে ফাস্ট কথাটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এই টক হচ্ছে ভার্ব, কথা বলা। এই কথা বলাটা কেমন করে বলছে? তাড়াতাড়ি বলছে, সেটা বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে। পরে আবার আমি বলছি ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব, কারণ এ আবার কাকে মডিফাই করছে? এই ফাস্ট শব্দটা কেমন ভাবে বলছে? খুব তাড়াতাড়ি বলছে। এই খুব শব্দটা এই অ্যাডভার্বকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে মডিফাই করছে, অতএব এই ভেরিটাও কিন্তু অ্যাডভার্ব। এইবার অ্যাডভার্বটা আমরা সাধারণত যে অ্যাডভার্ব হচ্ছে 3 রকম। আমরা ছোটবেলায় পড়েছি অ্যাডভার্ব 8 প্রকার, সেটা নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব 3 প্রকার। সেটা হচ্ছে কি? সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই তিনটে হচ্ছে অ্যাডভার্ব। এবার সিম্পল অ্যাডভার্বকে আবার 8টি ভাগে ভাগ করা যায়। অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব ফ্রিকুয়েন্ট, এরকম যে অ্যাডভার্বগুলো ভাগ করা হয় সেইগুলোকে আমরা ভাগ করছি। কিন্তু অ্যাডভার্ব অফ, মনে রাখবে অ্যাডভার্বগুলো, এই অ্যাডভার্ব অফ ম্যানার, স্লোলি, ধীরভাবে, ব্রেভলি, সাহসিকতা, বেশিরভাগ LY যোগ করে যেগুলো হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হয়। আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম ধরো এই নাও, হোয়েন, এই হোয়েন কিন্তু WH ওয়ার্ড, কিন্তু অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে হোয়েন কখন, ইয়েস্টারডে, টুডে, নেক্সট ডে, নাও এখন, বিফোর পরে, এগুলো সব অ্যাডভার্ব, টাইম বোঝায়। অ্যাডভার্ব প্লেস হিয়ার, অ্যাডভার্ব প্লেস হিয়ার, দিয়ার, এখানে সেখানে, তার কোনো জায়গা বোঝালো, কলকাতা, দিল্লি, এগুলো কিন্তু সবই অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লেস। এছাড়া অ্যাডভার্ব প্লেস কি? হোয়ার, WH শব্দ, WHER, হোয়ার দিয়ে যে শব্দ WH, এটাও কিন্তু অ্যাডভার্ব। এটা হোয়েন, এটাও কিন্তু অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোশ্চেন। তারপরে এছাড়াও আছে দেখো অ্যাডভার্ব অফ কজ, মানে অ্যাজ, হেন্স, তারপরে শো দ্যাট, শো, এগুলো কিন্তু সুতরাং, কারণ বোঝাচ্ছে, এগুলো অ্যাডভার্ব। তারপরে অ্যাডভার্ব টাইম বোঝালে, টাইম দিয়েছি, অ্যাডভার্ব টাইম, নাও, দেন, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ,
নেভার, এগুলো সব অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বটা কিন্তু কঠিন আছে, অ্যাডভার্বটা ভালো করে বুঝতে হবে। অ্যাডভার্বটা থেকে অনেক কোশ্চেন আছে, যেমন একটা অ্যাডভার্ব, দুটো অ্যাডভার্ব কনজাংশন দিয়ে যুক্ত হয়ে সেটাও কিন্তু অ্যাডভার্ব তৈরি হচ্ছে, এগেন অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন, ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড এগেন, এগুলো অ্যাডভার্ব, ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড এগেন, এগুলো অ্যাডভার্ব। প্রচুর অ্যাডভার্ব আছে, তবে অ্যাডভার্বটা বাক্যের মধ্যে যেমন ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, অলওয়েজ, নিভার, সেলডম, অফেন, এগুলো কিন্তু অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে, প্রায়, সব সময়, কখনোই নয়, এই শব্দগুলো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, এগুলো কোথায় বসে, অ্যাডভার্বটার প্লেসটা কোথায়? আমি এই পরীক্ষার ক্ষেত্রে নয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে, অ্যাডভার্বটা প্লেসটা কোথায় বসাতে হবে, কোন সেন্টেন্সটা ভুল আছে না ঠিক আছে, এটা কি করে বুঝবে? অ্যাডভার্বের একটা সূত্র আছে, অ্যাডভার্ব বসানোর সময় এই নিয়মটা ফলো করবে, MPT, এটা অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম। একই বাক্যের মধ্যে অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম থাকলে এইটাকে পড়াবে, মানে সাবজেক্ট বসালে, সাবজেক্টের পরে ভার্ব বসালে, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসালে, যদি অবজেক্ট না থাকে অ্যাডভার্ব ম্যানার বসাবে, আর অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবে, তারপরে বসাবে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। এটা কিন্তু নিয়ম, এইভাবে বসাতে হবে। হি ওয়াক, হি ওয়াক, সে হাঁটলে, একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, হি ওয়াক, এবার কি স্লোলি, হি ওয়াক স্লোলি, ভার্বের পরে যেহেতু এখানে অবজেক্ট নেই স্লোলি বসালাম, স্লোলি। এবার এটা প্লেস দিচ্ছি কোথায়, একটা জায়গা, অন দা রোড, হি ওয়াক স্লোলি অন দা রোড ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলা। হি ওয়াক স্লোলি, he walks slowly on the road in the evening, সে সন্ধ্যাবেলা রোডের উপর হাঁটছিল ধীরভাবে। এইভাবে হচ্ছে তোমার সাজাতে হবে, এই সিকোয়েন্সি অনুযায়ী যদি না সাজা তাহলে বাক্য ভুল হবে। এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার সবসময় এই নিয়ম ফলো হয় না, কিছু কিছু অ্যাডভার্ব আছে ভার্বের আগে বসে। দেখো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলো সবসময় ভার্বের আগে বসবে। এবার অলওয়েজ, হি, এখানে একটা দিচ্ছি, হি অলওয়েজ, হি অলওয়েজ ওয়াকস স্লোলি, সে সব সময় হাঁটে। তাহলে অলওয়েজটা থেকে, অলওয়েজ কি অ্যাডভার্ব টাইম, এটা কি কোথায় বসছে? দেখো ভার্বের আগে বসছে, মেন ভার্বের আগে। হি often visit, he often visit to কলকাতা, সে প্রায় কলকাতা বেড়াতে যায়। কি, এই ভিজিট ভার্বের আগে, এই ভার্বটার আগে আমি অফেন এই কথাটা, এই অ্যাডভার্বটা ব্যবহার করেছি। এইরকম মেন ভার্বের আগে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিটা মেন ভার্বের আগে বসে। এটা ভালো করে ইংলিশটা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তারা যোগাযোগ করতে পারে, বর্তমানের মধ্যে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপরে দেখো আরো সবসময় মেন ভার্ব, এবার ধরো অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব রয়েছে, তখন কিন্তু অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে এই অ্যাডভার্ব গুলো বসবে। আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে ছোট করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের জন্য আমার শুভকামনা রইল, তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হও এবং আগামী ভবিষ্যৎ যাতে তোমাদের উজ্জ্বল হয় এই কামনাই করি। ভালো থেকো সবাই।